আসসালামু আলাইকুম। তোমরা আমাকে দেখতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? ফেসবুকে যারা আছো, ওয়েব অ্যাপে যারা আছো, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওকে। সো তোমাদেরকে গতদিন আমি বেশ কয়েকটা টপিক পড়িয়েছি। তোমাদের যদি মনে থাকে, তোমাদেরকে আমি গতদিন ভাজক টিস্যুর উপরে তোমাদেরকে মোটামুটি পিএইচডি হোল্ডার বানিয়ে দিয়েছি। স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর মধ্যে কী পার্থক্য সেইটা তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি, রাইট? ইনশাআল্লাহ। এখন আমরা এখান থেকে সামনের দিকে যাব। আমরা এই জায়গা থেকে সামনের দিকে আলোচনা করব। আজকে আমরা শুরু করব স্থায়ী টিস্যু দিয়ে পড়া। স্থায়ী টিস্যু দিয়ে চলো পড়ালেখা শুরু করা যাক। চলেন, তাহলে যারা যুক্ত হয়েছে তাদেরকেই ক্লাস নেব। আজকে ঝড় বাদল, অনেকের ওই জায়গায় কারেন্ট না থাকতে পারে, অনেকের ওই জায়গায় ঘরের ভিতরে পানি ঢুকতে পারে। আমি যে এই মুহূর্তে স্টুডিওতে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, লাইভ এক্সাম নিয়ে কুইজ নেওয়ার কথা ছিল। ইয়াস, ফ্যান্টাস্টিক। ওকে, স্থায়ী টিস্যু। তো স্থায়ী টিস্যু শুরু করার পূর্বে আমাদের লাইভ কুইজ নেওয়ার কথা। তোমাদের গতদিনের যে পড়াগুলা সেগুলো থেকে লাইভ কুইজ নেওয়ার কথা। চলো আমরা আলোচনা শুরু করি। এক, লাইভ কুইজ নাম্বার 1, ভালো করে দেখ। প্রশ্ন নাম্বার 1, সবাই উত্তর দাও। নিচের কোন তথ্যটা ভাজক টিস্যু সম্পর্কে মিথ্যা? মাহমুদ মুত্তাকি, তাপস রাবেয়া, শামসুল আলম একটা উত্তর দিয়েছে, ফারিয়া সুলতান একটা উত্তর দিয়েছে। ফেসবুকের এখন সবার উত্তর পাইনি, ফারিয়া সুলতানের আরেকটা উত্তর পেয়েছি, বাকিদের উত্তর এখনো পাইনি। জান্নাতুল মিম, ওকে। তাহলে এইখানে তাকায় দেখো তো, ভাজক টিস্যু সম্পর্কে কোষগুলো বিভাজনে অক্ষম, তার মানে এটা ভুল, এইটা মিথ্যা। কোষগুলো বিভাজনে সক্ষম, ভাজক টিস্যুর কোনো কোষ গহ্বর নাই, তার মানে এটাও ভুল, এটাও মিথ্যা। ভাজক টিস্যু নিউক্লিয়াসগুলা ছোট না, বড় বড়, তার মানে এটাও মিথ্যা। আর নকশাযুক্ত কোষ প্রাচীর, এইটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, এটাও মিথ্যা। তাহলে এইটার উত্তর হলো সবগুলো মিথ্যা। সঠিক উত্তর দিতে পেরেছে কে? কেন এরকম প্রশ্ন দিলাম? যাতে তুমি হাফ হার্টেড উত্তর না করো, অন্যটা থেকে উত্তর না করো। সবাই একটা অপশন থাকলে বেশিরভাগই উত্তর করতে পারে। যখন চারটাই মিথ্যা হবে তখন উত্তর করার জন্য ক্লিয়ার কনসেপ্ট এবং কনফিডেন্স থাকা দরকার। তাহলে এই হলো কারণ, এবং তুমি কিন্তু পারলা না। তাহলে 1 নম্বর কথা। তাহলে একটা প্রশ্ন, তাপসী রাবেয়া, ফারিয়া এবং শামসুল এবং মুত্তাকি এরা সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, দ্যাটস ট্রু। এক সেকেন্ড। এক সেকেন্ড, এটা পাঠিয়ে রাখি। দ্যাটস ইট।
ওকে, ঠিক আছে, দ্যাটস গ্রেট। ওকে, ফ্যান্টাস্টিক, দ্যাটস গ্রেট। শুনো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবগুলাই? ওকে, ওই ব্যাপে সবাই পারা গেল? পারবো? আরো দিব, আরো দিব, ব্রেন খেটেছে। ওই ব্যাপ কি চলে গেছে? অনন্যা, ফারিয়া সুলতানা, আমরা কি লাইভে নাই? ওকে, আছি, আমরা লাইভে আছি, ঠিক আছে। কেউ যদি উদাহরণগুলো বলতে পারো তাহলে বুঝবো যে তোমার পড়ালেখাটা হয়েছে। প্রশ্ন নাম্বার 2, সবাই উত্তর করো। সবার উত্তর আমি দেখতে পাচ্ছি না, সবাই উত্তর দাও, চিন্তা ভাবনা করে উত্তর দাও। কোনগুলো মিথ্যা? ওকে, অনেকেই উত্তর দিয়েছো, দেখি সঠিক হয় কিনা। এইটা প্রাথমিক বৃদ্ধি, প্রাইমারি ভাজক টিস্যু, সত্য। সেকেন্ডারি বৃদ্ধি, সেকেন্ডারি ভাজক টিস্যু, এইটাও সত্য। এই দুইটাই কিন্তু সত্য। কর্ক সেকেন্ডারি ভাজক টিস্যু, এখানে ভাজক কথাটা থাকলে এটা সত্য হয়ে যেত, তার মানে এটা মিথ্যা। জাইলেম সেকেন্ডারি স্থায়ী টিস্যু, এটা মিথ্যা। যদি সেকেন্ডারি বলা থাকতো যে সেকেন্ডারি জাইলেম কি, সেইটা সেকেন্ডারি স্থায়ী টিস্যু, তাহলে কোনটা কোনটা মিথ্যা? এই দুটা মিথ্যা। উত্তর হলো 3 আর 4। কারা কারা উত্তর 3 আর 4 ব্যবহার করেছো আমি দেখতে চাই। এইখানে কারো উত্তর সঠিক হয় নাই। ফারিয়া সুলতানা 2 উত্তর দিয়েছে, মাহমুদ মুত্তাকির উত্তরটা একমাত্র সঠিক। জান্নাতুল মিমের উত্তরটা, এখানে জান্নাতুল মোমেনা বোধহয় কিছু একটা নাম, আমি ফেসবুকেরটা দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি, ওর উত্তরটা শুধুমাত্র ঠিক। জান্নাতুল মাওয়ার উত্তরটা ঠিক আছে। এই তো, বাকিদের উত্তর কিন্তু ঠিক হয়নি। তাহলে দেখো এটা কোন লেভেলের ডেপথে পড়তে হবে। এই লেভেলের প্রশ্নই তোমার মেডিকেলে আসবে, এই লেভেলের প্রশ্নই তোমার ভার্সিটিতে আসবে, এই লেভেলের প্রশ্ন তোমার এইচএসসিতেও আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে কিছু শিখলাম। ওকে, ডান। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাভ উই গট দ্য আইডিয়া? আমরা কি জিনিসটা ক্লিয়ার, অন্তত আইডিয়াটা পেয়েছি কিনা? ওকে,
ওকে, ঠিক আছে, ক্লিয়ার, দ্যাটস ফাইন। তাহলে আমরা দেখো শুরুতেই দুইটা বিষয় ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম। তার লাইভ কোশ্চেন আমাদের শেষ। তোমাদের মধ্যে অল্প কয়েকজন সবগুলো সঠিক পেরেছে, যারা পারো নাই তাদেরকে বলবো যে পড়াটাতে আরেকটু মন দাও। প্রশ্ন নাম্বার 3, লাস্ট পড়া, প্রশ্ন নাম্বার 3, দেখি তো মনে আছে কিনা। সবাই উত্তর দাও। সবাই ঠিক মতো দেখে উত্তর দাও। একজন বলছে সবগুলাই সঠিক, এখানে মানিক এবং আহসানুল হক এবং মুহিতা এবং জান্নাতুল মোমেনা তারা বলেছে এক নাম্বারটা ভুল, তারা বলেছে এক নাম্বারটা ভুল। বাকিদের কি মত? এবং ফেসবুকে যারা উত্তর দিয়েছে এদের উত্তরটা একদম একদম সঠিক। তাকায় দেখো, মজ্জা এবং মজ্জা রশ্মি কিন্তু এক না, আমি দিয়েছি মজ্জা, তার মানে এইটা হলো ভুল। এইটাও সঠিক, এইটাও সঠিক, এইটাও সঠিক। আর ভাইয়া কখনোই এইটাও মজ্জা এইটাও মজ্জা দেখেই তো বোঝা যাচ্ছে হয় এইটা ভুল না হলে এইটা ভুল। এখন মাছ মানে মজ্জা গতকালকে মনে রাখতে বলেছিলাম, এবং র দিয়ে বলতে বলেছিলাম যে র দিয়ে রশ্মি মনে রাখতে হবে। তাহলে র দিয়ে যে তুমি রশ্মি মনে রাখবা, ও ভাই ও বোনেরা, ও ভাই ও বোনেরা, এই তো দ্যাটস ইট। কথাটা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওকে, ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। মজ্জা এবং মজ্জা রশ্মি এক না, গতকালকে ছবি দেখিয়েছিলাম, মজ্জা এবং মজ্জা রশ্মি এক না। ভাইয়া আমাকে ছবি দেখান, মজ্জা এবং মজ্জা রশ্মির ছবি দেখান। এই যে তাকায় দেখো, এখানে হয়তো বা ক্লিয়ারলি বুঝবা না, বাট তুমি যদি দেখো এই মাঝখানেরটা হলো মজ্জা, আর এই মজ্জাটা ভেতরের দিকে যখন এইভাবে গেছে, এইগুলো হলো মজ্জা রশ্মি। ঠিক আছে, তো মজ্জা এবং মজ্জা রশ্মি এক না, মজ্জা থেকেই মজ্জা রশ্মি তৈরি হয়, বাট দুটো আলাদা। তাহলে তিনটা এমসিকিউ, কেউ হাত তুলো তো তোমাদের মধ্যে কার তিনটা এমসিকিউ ঠিক হয়েছে, অনেস্টলি বলো। এক ধাক্কায় এক। এই চ্যাপ্টারটা শেষ করার পর দেখবা যে 100% ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। ওকে, আর ওই ডান? ঠিক আছে, ওকে, সুন্দর। আমার 7 নম্বর চ্যাপ্টার ড্রিম নোটটা ওপেন হচ্ছে না, না হওয়ার তো কথা না, সবাইকে সেম লিঙ্ক দেওয়া হয়েছে,
সবার যেহেতু হচ্ছে, তার সমস্যাটা তোমার। আম, কোনো একটা ভালো ব্রাউজারে নিয়ে ট্রাই করো, গুগল ক্রোমে নিয়ে ট্রাই করে দেখো হচ্ছে কি হচ্ছে না। তাহলে এগুলো A to Z আমরা পড়ে ফেলেছি, তাই তো? এইগুলার A to Z আমাদের পড়ায় ফেলা হয়েছে। ডান। ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। চলো আমরা আজকে স্থায়ী টিস্যু থেকে পড়ালেখা শুরু করব। বোর্ডটা কি সাদা নাকি কালো, কোনটা বেটার? সাদাটা চোখে আলো ধরায় দেয়। সাদা না কালো, কোনটা দরকার? ওকে, ঠিক আছে, কালো আজকে দিচ্ছিলাম না, কারণ আমাদের স্টুডিওর সামনের যে সব কিছু ভিজে গিয়েছে পানির ছেটা লেগে। তো যাই হোক, আশা করি এখন বোর্ড অনেকটাই কালো দেখাচ্ছে। আই থিঙ্ক ইটস ব্ল্যাক এনাফ। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা স্থায়ী টিস্যু শুরু করি। ওকে, বিসমিল্লাহ। চলো, এক, স্থায়ী টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করব? একটাকে বলে সরল টিস্যু, একটাকে বলে জটিল টিস্যু। স্থায়ী টিস্যু কয় রকম? এই স্থায়ী টিস্যু এই রকম। ভাজক টিস্যুকে কিন্তু তুমি প্রকারভেদ করছো অনেক ভাগে। আরেকটাকে বলে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। কেন লিখে দিচ্ছি? যাতে ব্রেনের মধ্যে জিনিসটা ঢোকে। লিখলাম যাতে জিনিসটা ঢোকে। স্থায়ী টিস্যু কয় রকম? এক রকম, দুই রকম, তিন রকম। ডান। এখন এই যে সরল টিস্যু, এইটা আবার তিন রকম। সবার শেষে কাইমা, প্যারেন কাইমা, কোলেন কাইমা, এটা তোমরা পড়ে এসেছো এসএসসিতে। স্ক্লেরেন কাইমা। দেখো তো কাইমা শব্দটা থাকলে ধরে নিবা সেটা সরল টিস্যু। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে জটিলতার দিকে যাচ্ছি। জটিল টিস্যু এইটা দুই রকম, জাইলেম, ফ্লোয়েম। আর নিঃস্রাবী, নিঃস্রাবী যে টিস্যুটা, নিঃস্রাবী টিস্যুটা নিয়ে আমাদের খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। তারপরও এটাকে দুই ভাগে ভাগ করে। একটাকে বলে গ্রন্থি, আরেকটাকে বলে তরু ক্ষীর। গাছের ক্ষীর, গাছের পায়েস, তরু ক্ষীর টিস্যু। তাহলে আলটিমেটলি তাকায় দেখো, কেউ যদি তোমাকে প্রশ্ন করে স্থায়ী টিস্যু কয় রকমের, তুমি উত্তর করবা স্থায়ী টিস্যু তিন রকম, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুগুলো আবার কয় রকমের? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু কয় রকমের? জল দিয়ে জাইলেম এবং ফ্লোয়েম। নিঃস্রাবী টিস্যু কয় রকমের? গ্রন্থি এবং তরুক্ষীর। তোমরা আমাকে দেখে বলো তো যে এই টপিকটা বা এই আগে আমরা এই যে কয়েক প্রকার, এই জিনিসটা আমাদের বুঝে আসছে কিনা। যদি বুঝে এসে থাকে তাহলে আমি তোমাকে ছবি দেখাচ্ছি যাতে ক্লিয়ারলি জিনিসটা তোমাকে আমি বুঝিয়ে দিতে পারি।
এটুকু বুঝে আসছে? ভেরি গুড। ওকে, ঠিক আছে, সুন্দর। এইখানে তুমি এই ছবির দিকে তাকায় দেখো, এইগুলা হলো সরল টিস্যু। এই টিস্যুগুলোর নাম সরল টিস্যু। যখনই আমি সরল টিস্যুর কথা বলবো, তার মানে এরা আর যাই হোক ভাজক টিস্যু না, এরা সবাই স্থায়ী টিস্যু, এরা বিভাজিত হবে না। এখন এই যে সরল টিস্যুটা গোল 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 দেখতে পাচ্ছ, গোল গোল ডিমের মতো, গোল গোল ডিমের মতো, এইটার নাম প্যারেনকাইমা। এই যে সরল টিস্যুটা, যেইটা কিনা ডিমের মতো না, আরেকটু গোল, কিন্তু তুমি যদি এইটার সাথে একটা পার্থক্য দেখো, এইটার কোষ প্রাচীরটা পাতলা কিন্তু এইটার কোষ প্রাচীরটা একটু মোটা, এইটাকে বলা হচ্ছে কোলেনকাইমা। এবং এইখানে তুমি যদি তাকায় দেখো, এইটা দেখতে অনেকটা ষড়ভুজাকার, বেনজিনের মতো, দেখো বেনজিনের মতো, এবং এইটার নাম হলো স্ক্লেরেনকাইমা। এবং এই সরল টিস্যুগুলা দেখো, এইটা একটা প্যারেনকাইমা টিস্যুর গুচ্ছ, এইখানে সবাই, এইটা একটা প্যারেনকাইমা টিস্যুর গুচ্ছ, এখানে সবাই প্যারেনকাইমা। এটাকে উপর থেকে দেখলে এইরকম লাগে, সাইড থেকে দেখলে এরকম লাগে। এইটা একটা কোলেনকাইমা টিস্যুর গুচ্ছ, এই হলো কোলেনকাইমা। এইটা একটা স্ক্লেরেনকাইমা টিস্যুর গুচ্ছ, এই হলো স্ক্লেরেনকাইমা। এগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে প্যারেনকাইমার কোষ, এগুলা হলো কোলেনকাইমার কোষ, এটা হলো স্ক্লেরেনকাইমার কোষ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এটাকে সরল টিস্যু বলা হচ্ছে কেন? তাকায় দেখো, এইখানে সবগুলা কোষ দেখতে একই রকম, তুমি এখানে যতগুলা কোষ বের করবা সবগুলা না একই রকম, সবগুলা না 1 2 3 4 5 6 7 8 9 সবগুলা না একই রকম। এইখানে এরা সবাই একই রকম, এইখানে এরা সবাই একই রকম। যখন সবগুলা একই রকম তখন এটাকে আমরা বেশি জটিল বলি না, আমরা বলি এটা সিম্পল। এটাকে তখন বলা হচ্ছে সিম্পল বা সরল টিস্যু, সরল টিস্যু বা সিম্পল টিস্যু। কথাটা কি পরিষ্কার? তাহলে সরল টিস্যু নামগুলা কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখন উদ্ভিদের শরীরে এই যে ভাইয়া উদ্ভিদটা, আমি যদি তোমাকে বুঝিয়ে বলি, তাকায় দেখো, ধরো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের এই অংশগুলোতে ভাজক টিস্যু আছে, যেই অংশগুলো বৃদ্ধি পাচ্ছে, সাইডের কিছু অংশে ভাজক টিস্যু আছে, সেই জন্য উদ্ভিদটা মোটা হচ্ছে। বাকি জায়গাগুলোতে কিন্তু ভাইয়া, উদ্ভিদের এই যে বাকি জায়গাগুলোতে, এই যে মাঝখানটা, উদ্ভিদের এই যে মাঝখান, এই যে বাকি সব জায়গায় কিন্তু ভাইয়া স্থায়ী টিস্যু দিয়ে ভরা। এবং এই স্থায়ী টিস্যুগুলা অনেকগুলাই হলো এরকম প্যারেনকাইমা, অনেকগুলাই কোলেনকাইমা, অনেকগুলাই স্ক্লেরেনকাইমা। এবং এই সরল টিস্যুগুলা, এই সরল টিস্যু কেন এদেরকে সরল বলা হচ্ছে? কারণ সবগুলো একই প্রকৃতির, যখন তারা সরল অবস্থা একই, এদেরকে বলা হচ্ছে সরল টিস্যু। আমরা কি সরল টিস্যুর আইডিয়াটা বুঝতে পারলাম যে সবাই এক এবং একই রকম? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো দেখো আমরা এইটা একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন তুমি জানো যে জটিল কাকে বলে? হোয়াট ইজ জটিল? জটিল মানে হলো অনেকগুলো সরলের মিশ্রণকেই বলা হয় জটিল। জটিল কি? এইগুলা সব সরল, এইটা একটা সরল, এইটা, এরা যখন এইভাবে থাকবে সরল, এরা সরল, কিন্তু যখন একটা টিস্যুতে এই রকম সবাই মিক্স থাকবে, যখন একটা টিস্যুতে সবাই মিক্স থাকবে তখন সেটাকে বলা হবে জটিল। তাহলে জটিল টিস্যু ইজ নাথিং, জাস্ট কালেকশন অফ সরল টিস্যু। জটিল টিস্যুর মধ্যে আসলে কি থাকে? সরল টিস্যুগুলো যখন একগুচ্ছ হয়ে একটা ভিন্ন টিস্যু তৈরি করে সেটাকে বলা হচ্ছে জটিল টিস্যু। এবং এখানে মূলত সরল টিস্যু থাকে, এছাড়া আরও দুই একটা কোষ থাকে, সেইটা নিয়ে আমরা পড়ব। তাহলে তোমরা আমাকে বলো তো, জটিল টিস্যু দুই রকম, সেই দুইটার নাম কি কি? তোমরা দ্রুত কমেন্ট করে ফেলো। জটিল টিস্যু যে দুই রকম, সেই দুইটার নাম কমেন্ট করে ফেলো দ্রুত।
জটিল টিস্যুগুলো কি কি? জটিল টিস্যুদের নাম কমেন্ট করে ফেলো দ্রুত। জাইলেম এবং ফ্লোয়েম, ভেরি গুড। তাহলে জটিল দুই রকম, জাইলেম এবং ফ্লোয়েম। এখন এই যে জটিল দুই রকম, জাইলেম এবং ফ্লোয়েম, তার মানে আমি কি বললাম, এই জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে ওই সরলগুলো থাকবে। তুমি যদি এখন তাকায় দেখো, জাইলেমের উদাহরণের দিকে তাকাও, বইয়ের মধ্যে চলে যাও, এইগুলোতে দেখার দরকার নাই, সামনের দিকে যাও। পেজ উল্টাও, পেজ উল্টাও। এই জায়গায় আসো, এই পেজে আসো। পেজ নাম্বার, আমার বই অনুসারে পেজ নাম্বার 276। আমি জানি না তোমাদের কোন এডিশনের বই, তোমাদের বইয়ে এটা একটু অন্য জায়গায় থাকবে। তো জাইলেম বের করো, দেখো ভাস্কুলার টিস্যু তন্ত্রের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? জাইলেম টিস্যু। আমি তোমাকে কি বললাম, যে এটা অন্য সরল টিস্যুর মিক্সড। সবাই লেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো দেখো, জাইলেম টিস্যুর মোট উপাদান 4টা। একটার নাম ট্রাকিড, একটার নাম ভেসেল বা ট্রাকিয়া, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। জাইলেম টিস্যুর 4টা উপাদান, এর মধ্যে দুটো উপাদানের নাম জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। আর দুইটা উপাদান ট্রাকিড ভেসেল, এটাই শোনা। একইভাবে ফ্লোয়েম টিস্যুর উপাদান তুমি যদি পরের পেজে দেখো, ওইখানে দেখবা ফ্লোয়েম টিস্যুতেও এই দুইটা উপাদানের কথা বলা। একটার নাম ফ্লোয়েম ফাইবার, আরেকটার নাম ফ্লোয়েম প্যারেনকাইমা। এই যে ফাইবার টিস্যুটা, এই ফাইবারটা আসলে স্ক্লেরেনকাইমার অপর নাম। এইটা আসলে জাইলেম স্ক্লেরেনকাইমা এবং ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা। তার মানেটা কি দাঁড়াইলো ভাইয়েরা? এরা জটিল টিস্যু, কিন্তু তারা গঠিত হয় কি নিয়ে? সরল টিস্যু নিয়ে। একটা প্যারেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা, একটা প্যারেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা, তারা মিক্সড হয়ে এই টিস্যুটা গঠন করে। এইটা ছাড়াও, এদের সাথে, এইটা ছাড়াও জাইলেমের সাথে থাকে কে কে? আরো দুইটা এক্সট্রা। একটা নাম ট্রাকিড, আরেকটা বিশেষ কোষ থাকে যার নাম ভেসেল। আর ফ্লোয়েমের সাথে দুইটা এক্সট্রা কোষ থাকে, একটার নাম সঙ্গী কোষ, আরেকটার নাম সিভনল। এই তো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 1 2 3 4, 1 2 3 4। তুমি একটু খেয়াল করো, এই যে 3 এবং 4, এই দুটো কিন্তু আলটিমেটলি সরল টিস্যু। তার মানে সরল টিস্যু একত্রিত হয়েই তোমার জটিল টিস্যু গঠন করে। আমি যেই কথাটা একটু আগে পড়ালাম, এই কথাটা আলটিমেটলি সত্য। জটিল মানে অনেকগুলো সরল একত্রিত হয়ে একটা জটিল টিস্যু তৈরি করে। তাহলে জটিল টিস্যু আমাদের কয়টা? জাইলেম, ফ্লোয়েম। এবং এখানে আমরা তো প্রমাণ দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভাই, আপনি যেটা বলেছেন কথা তো সত্য ভাই। দেখা যাচ্ছে যে জাইলেমের দুটো অংশের নাম, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাটাকে ফাইবার বলে রাখা হয়। ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা, ওটাকে ফ্লোয়েম ফাইবার বলে রাখা হয়। এই তো, দ্যাটস ইট। আশা করি ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। তাহলে ফ্লোয়েমের
এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা, এইগুলা নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। আশা করি কথাটা ব্রেনের মধ্যে ঢুকেছে। কথাটা কি বুঝাতে পারলাম? এবং উদ্ভিদের শরীরের বিভিন্ন জায়গায়, আমরা তো বললাম উদ্ভিদের এই গাছটার মধ্যে তুমি বিভিন্ন জায়গায় ভাইয়া যখন সামনে আমরা পড়বো তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় মূলের মধ্যে, কাণ্ডের মধ্যে বিভিন্ন জায়গায় কোন কোষটা খুঁজে পাবা? এই যে প্যারেনকাইমা, এই যে কোলেনকাইমা, এই যে স্ক্লেরেনকাইমা, এই কোষটাকে তুমি বারবার বারবার বিভিন্ন জায়গায় খুঁজে পাবা। কারণ উদ্ভিদের শরীরটা তো তৈরি হয়েছে স্থায়ী টিস্যু দিয়ে। দেখি কালকের পড়া কার কার মনে আছে? স্থায়ী টিস্যুর গুণে গুণে 4টা কাজ পড়াইছি। বলো তো স্থায়ী টিস্যুর কাজ 4টা কি? কার কার মনে আছে? 1 2 3 4 দ্রুত বলে ফেলো তো দেখি কার কার মনে আছে স্থায়ী টিস্যুর কাজগুলো কি কি ছিল? বলেন। কাজগুলো কার কার মনে আছে দ্রুত বলেন। ভেরি গুড, ভেরি গুড। ফ্যান্টাস্টিক। তাহলে কি কি ছিল? এক, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, পরিবহন, দৃঢ়তা। মনে আছে না এই 4টা কাজ? তো ভাইয়া উদ্ভিদের এই লাল সবুজ সবুজ জায়গাগুলোতে ভাজক টিস্যু থাকে, বাকি সব জায়গায় তো স্থায়ী টিস্যু। আর স্থায়ী টিস্যুর গুরুত্বপূর্ণ অংশ হলো এই কাইমাগুলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এদেরকে তুমি উদ্ভিদের বিভিন্ন জায়গায় খুঁজে পাবা। যখন খুঁজে পাবা তখন আকাশ থেকে অবাক হয়ে পড়ো না যে ভাই এই জায়গাতে প্যারেনকাইমা কেন। আলটিমেটলি তাকায় দেখো, এই যে দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গতকালকে বললাম না মজ্জা, মজ্জার রশ্মি এবং কর্টেক্স। তাকায় দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্র মূলত প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হয়। গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলতে কি বোঝায়? আবার লিখে ফেলো, যদিও এটা বারবার বুঝবা। মজ্জা, মজ্জারশ্মি বইয়ের মধ্যেই লেখা আছে, এই জায়গাতে আবার লিখে রাখো মজ্জা, মজ্জারশ্মি এবং কর্টেক্স। তার মানে উদ্ভিদের ভিত্তি তৈরি করে কারা? উদ্ভিদের ভিত্তি তৈরি করে এই টিস্যুগুলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে গ্রাউন্ড টিস্যু তন্ত্র হিসাবে। কথা বুঝাতে পারলাম? এবং এটা খাদ্য তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখো এই যে আমরা যে জটিল টিস্যু পড়ছি, আমরা যে স্থায়ী টিস্যু পড়ছি সেটার কাজের মধ্যে দেখতে পেলাম। আর একটা কাজের গুরুত্বপূর্ণ কাজের নাম কি? পরিবহন। এই পরিবহনের কাজটা পুরাটা কারা করে? ওই জাইলেম এবং ফ্লোয়েম। দেখো তাই লেখা আছে, পরিবহনের কাজটা পুরাটাই করে, পরিবহনের কাজটা পুরাটাই করে জাইলেম এবং ফ্লোয়েম। ভাস্কুলার টিস্যুতন্ত্র, পানি, খনিজ লবণ, পানির সাথে লবণ আর খাদ্য, এই পরিবহন করে তারা। এবং সেই টিস্যুগুলোর অংশ কি কি? এই 4টা। সেইগুলোর অংশ কি কি? এই 4টা। দেখেন তো এই বক্সটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, যদিও এখনো পুরোপুরি বুঝাতে, এটা এখনো আমরা যাইনি এই বক্সে, কিন্তু এই শব্দগুলো তো আমরা জানি। তাকায় দেখো, এই যে প্যারেনকাইমা, এইটা কিন্তু ত্বকের মধ্যেও থাকে, উদ্ভিদের ত্বকের মধ্যেও প্যারেনকাইমা থাকে। তো তুমি যদি উদ্ভিদের বিভিন্ন জায়গায় প্যারেনকাইমা খুঁজে পাও, অবাক হওয়ার দরকার নাই।
আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। উদ্ভিদের পুরো শরীরটাই আসলে তোমার স্থায়ী টিস্যু দিয়ে তৈরি। শুধুমাত্র যেই জায়গাগুলো গ্রোথ হবে, যেই জায়গাগুলো উপরের দিকে বাড়বে, যেই জায়গাগুলো সাইডের দিকে যাবে, সেই জায়গাগুলোতে ভাজক টিস্যু, বাকি সব জায়গায় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যুগুলোকে তুমি বেশিরভাগ জায়গায় খুঁজে পাবা। জটিল টিস্যুটাকে খুঁজে পাবো কোন জায়গায়? জটিল টিস্যু মানেই জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম মানেই ভাস্কুলার, এবং সেটা পরিবহনের সাথে জড়িত। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে, পরিবহনের সাথে জড়িত এদের মধ্যে কে, সবসময় উত্তর হবে পরিবহনের সাথে জড়িত মূলত জটিল টিস্যু। জটিল টিস্যু দিয়ে কি হয়? পরিবহন হয়। উদ্ভিদের পরিবহনের সাথে জড়িত হলো এই জটিল টিস্যুটা। আশা করি সবাইকে জিনিসটা সুন্দর করে বুঝাতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখো তো প্যাচ খেয়ে গেলা কিনা। পার্থক্যটাতে কিন্তু এখনো ঢুকিনি। কতটুকু বুঝতে পারলাম বলেন? বুঝতে পেরেছি? সুন্দর, ঠিক আছে, ওকে, খুবই সুন্দর, দ্যাটস গ্রেট, খুবই ভালো যে তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন বইয়ের মধ্যে কি লেখা আছে তুমি যদি এটা পড়ো, দেখবে যে তুমি আরো ভালো বুঝতে পারবা বইয়ের পড়াটা আমরা কত সুন্দর করে গুছাই ফেলছি। সামনের দিকে যাচ্ছি, তাকায় দেখি আমরা স্থায়ী টিস্যুর প্রকারভেদ। সরল টিস্যু, অল দ্য কাইমা, কাইমা মানেই সরল। জটিল বা যৌগিক, জাইলেম ফ্লোয়েম। ক্ষরণকারী বা নিঃস্রাবী, এই বিষয়ে আমরা এখন পড়ব। তো চলো, বক্সের মধ্যে কি কি লেখা? সরল টিস্যু, যেই টিস্যু সবগুলা কোষের আকার আকৃতি, সবগুলা আকার আকৃতি গঠন একই। ওই যে দেখলাম সবগুলা একই, সেগুলোর উপরে আমরা এটাকে সরল বলবো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আশা করি মনে আছে যে সবগুলো একই ছিল। আর জটিল, অনেকগুলা, দেখো একাধিক প্রকার কোষ নিয়ে গঠিত এবং তারা একই রকম কাজ করে। জটিল টিস্যু মূলত জাইলেম এবং ফ্লোয়েম, খাদ্যদ্রব্য এবং পানি পরিবহন করাই এটার প্রধান কাজ। এমসিকিউ চলে আসছে। ক্ষরণকারী বা নিঃস্রাবী, যেই টিস্যু হতে তুমি তাকায় দেখো। আচ্ছা, তো চলো আমরা ক্ষরণকারী টিস্যুর একটা কাজ দেখি। তুমি যদি আম গাছ কখনো দেখো, দেখবে যে আম গাছ থেকে এই রকম রস পড়তেছে। কে কে দেখছো জীবনে আম গাছ থেকে এরকম রস পড়তে? কখনো খেয়াল করছো যে আম থেকে এরকম রস পড়ে, এইরকম রস গড়ায় গড়ায় পড়ে? খেয়াল করছো কি এরকম? কখনো খেয়াল করেছো? স্যার ক্যাম্বিয়াম তো পরিবহন টিস্যু, এটা কি পরিবহন করবে না? হ্যাঁ, ক্যাম্বিয়ামও পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েমের ছোট ভাই। কারা কারা এরকম আম গাছে এরকম আঠা দেখছো? আঠা, আমের মধ্যে তো একটা আঠা থাকেই এরকম। তো বিভিন্ন গাছ থেকে, তাই না? সবচেয়ে বিখ্যাত কি? তাল গাছ। এই বলো তো, তাল গাছের কোন জায়গা থেকে, সরি তাল না, দুঃখিত, খেজুর। বলো তো, খেজুর গাছের কোন জায়গা থেকে রস পাওয়া যায়? দেখি তোমরা জানো কিনা। খেজুর গাছের কোন জায়গা থেকে রস পাওয়া যায়? খেজুর গাছের কোন জায়গা থেকে রস পাওয়া যায়? ফল, মূল, কাণ্ড, নাকি পাতা? ব্যাপারটা চিন্তা করছো? তুমি কিন্তু খেজুর,
তুমি কিন্তু খেজুর খাচ্ছ, খেজুরটা কিন্তু আলাদা। খেজুর তুমি খাচ্ছ খেজুরের মতো করে, কিন্তু খেজুর তুমি খেজুরের মতো খেজুরের সময় খেজুর খাচ্ছ, কিন্তু দেখো কাণ্ড থেকে রস। এই লোকটা দেখো গাছের উঠছে, উঠে কাণ্ডটা ছেঁচে ফেলছে, কাণ্ডটা ছেঁচে ফেলে সেই জায়গা থেকে রস মোচন করার চেষ্টা করছে। কাণ্ড থেকে খেজুর, আমি আগে ভাবতাম যে খেজুর চিপে চিপে কোথায় রস বের করে ছোটবেলায়, যখন আমি জানতাম না। তাকায় দেখো খেজুর গাছের কাণ্ড থেকে রস বের হচ্ছে। গাছটা বড় হবে, এইখান থেকে বুঝাতে পারলাম? কেউ খেয়েছো খেজুর গাছের রস খেয়েছো? এটা কিন্তু খেজুর চাপলে বের হবে না, এটা কিন্তু আলাদা প্রকারের রস। তো এই যে গাছ থেকে যে বিভিন্ন রকম ক্ষরণ হয়, এই যে গাছ থেকে বিভিন্ন রকম ক্ষরণ, বিভিন্ন রকম আঠা, বিভিন্ন রকম তেল, গদ, রেজিন, এই যে তারা বিভিন্ন রকম ক্ষরণ হয়, এইটাকে বলা হয়, এইগুলো যেখান থেকে আসে সেইটাকে বলে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এটা কয় রকম? একটার নাম তরুক্ষীর আর একটার নাম গ্রন্থি। তরুক্ষীর তার মধ্যে এটার নাম ল্যাকটিফেরাস, আর গ্রন্থি এখান থেকে আলটিমেটলি প্রত্যেকটা জিনিস আসে। তোমরা বলবে গদ কি? গদ এক ধরনের আঠা, গদ এক ধরনের আঠা, গাছ থেকে যে পাওয়া যায় গদ এক ধরনের আঠা। আমি দেখাচ্ছি, যদি গুগলে ভালো ছবি পাওয়া যায় আমি দেখাবার চেষ্টা করছি, বাট আমি নিশ্চিত না যে গুগলে ভালো ছবি পাওয়া যায় কিনা। এটা বাংলা টার্ম তো, আমি ব্যাপারটা 100% নিশ্চিত নই যে এটাতে এক্স্যাক্টলি পাওয়া যাবে কিনা। গদ কথাটা চেষ্টা করছি খোঁজার। এই এগুলো কি আসলো? গদ তো ইংলিশে লিখে ফেলছি। রেজিন টেজিন এগুলো কি? এই যে দেখো, এগুলো সব এই প্রজাতির জিনিসগুলাকে দেখো গাছ থেকে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। রেজিন বলো, গদ বলো, আঠা বলো, এই জিনিস, এই যে এটা হলো রেজিন। হ্যাঁ, এগুলো সবগুলো আঠালো ক্ষরণ। কাঁঠাল গাছ থেকে দেখবা, চারপাশে যত গাছ আছে বেশিরভাগ গাছ থেকে দেখবা কিছু না কিছু রস খরিত হচ্ছে। এই রসগুলো ক্ষরণ হয় এই ক্ষরণকারী টিস্যু থেকে। ঠিক আছে, এই ক্ষরণকারী বা নিঃস্রাবী ক্ষরণ হচ্ছে এখান থেকে সিক্রেটরি টিস্যু। এর বাইরে এই টপিক থেকে অন্য কোনো পড়া তোমার আসবে না যে এই আঠা মাঠা কোথা থেকে ক্ষরণ হচ্ছে। তুমি যদি এইটুকু জানো ভাই, দ্যাটস ফার মোর দেন এনাফ, দ্যাটস ফার 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 মোর দেন এনাফ। তাহলে সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য, রেজিন গদ উদ্দায়ী তেল। ভাইয়া রেজিন গদ কি? ওকে, আশা করি আমরা এইটুকু ক্লিয়ারলি বুঝেছি। এইবার সরল টিস্যু দেখো তো, একই রকম কোষ নিয়ে গঠিত, বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। এরা সবাই যেহেতু একই, একই মানে সমসত্ব, সবার প্রকৃতি একই রকম, অসমসত্ব প্রকৃতির। জটিল টিস্যু মানেই কি? তারা পরিবহন করে, পরিবহন করার জন্য আমরা এই বিষয়ে পড়ব জাইলেমটা আর ফ্লোয়েমটা। এইটা জাইলেম, এইটা ফ্লোয়েম, তারা একটা বান্ডেল তৈরি করে। বান্ডেল, আমরা বলি না টাকার বান্ডেল। তারা একটা বান্ডেল তৈরি করে। এই টিস্যু, জটিল টিস্যু বান্ডেল তৈরি করে, জাইলেম আর ফ্লোয়েম। সরল টিস্যু কোনো বান্ডেল তৈরি করে না, এরা সবাই কাইমা কাইমা কাইমা। এটা জাইলেম এবং ফ্লোয়েম।
জটিল টিস্যু কি করে? পরিবহন তন্ত্র গঠন করে। তাদের কাজ মূলত পরিবহন এবং কিছুটা দৃঢ়তা প্রদান। আর এইটার কাজ সবকিছু সব জায়গায় থাকে, উদ্ভিদের সব জায়গায়, মূলত কর্টেক্স, মজ্জা এবং ত্বকে থাকে। এটা তো ছবিতেই দেখেছো। সব কাজ করবে, পরিবহন ছাড়া বাকি সব কাজ করে। সবাই দেখে বলো তো, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি এটা বুঝতে পেরেছি। সবাই দেখে বলেন আইডিয়া হয়েছে কিনা, জিনিসটা ক্লিয়ারলি ব্রেনের মধ্যে ঢুকেছে কিনা। সবাইকে ক্লিয়ার? শামসুল আলম বুঝতে পেরেছো? 3 নাম্বারটা আরেকবার। বান্ডিল আমরা পড়বো, ভাস্কুলার বান্ডল শব্দটা আমরা পড়বো। ওকে, ইয়েস ইট ইজ ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। 3 নাম্বারটা একবার। ওকে, আমরা ভাস্কুলার বান্ডেল পড়বো। ভাস্কুলার বান্ডেল কি জিনিস? আমরা তাহলে টিস্যু নিয়ে আলোচনা করছি, শেষ করে ফেললাম। এই যে চ্যাপ্টারটার নাম টিস্যু ও টিস্যুতন্ত্র। এই যে চ্যাপ্টারটার নাম টিস্যু ও টিস্যুতন্ত্র, তার মানে এই অংশটুকু পড়া আমাদের শেষ। 50% পড়া আসলে শেষ। বাস্তবে আসলে চ্যাপ্টারের কেবল 20% পড়া হয়েছে। টিস্যু অংশটা মাত্র 20%, বাকি 80% টিস্যু তন্ত্রের মধ্যে আছে। ঠিক আছে, ওকে। আজকে পরিবেশটা এত ঠান্ডা, আমার মনটাও কেন জানি খুব ঠান্ডা হয়ে আছে। সেই জোশটা, যে এনার্জিটা থাকে, সেইটা মনে হচ্ছে যে একদম শান্ত। মনে হচ্ছে ধীরে ধীরে পড়াই, ধীরে ধীরে পড়াই, মনে হচ্ছে যে প্রেশার না নেই, যা পড়াচ্ছি আস্তে আস্তে পড়াই। যাই হোক, আমি আরেকটু বোধহয় এনার্জি নিয়ে পড়াই, কিন্তু আজকে মনে হচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে, একটু স্লো পড়াই ফেললাম। তো যাই হোক, স্লো হলেও সমস্যা নেই, আমি আশা করি টু দ্য পয়েন্টে কথা বলছি। আমরা এখন টিস্যুতন্ত্র নিয়ে কথা বলবো। তো গতকালকে শুরুতেই আমি অনেকগুলা পড়া পড়িয়েছিলাম তোমাদেরকে, যে অনেকগুলা কোষ যখন একসাথে মিলিত হয় তারা তৈরি করে টিস্যু। এবার অনেকগুলা টিস্যু একসাথে মিলিত হবে, তারা তৈরি করবে টিস্যু তন্ত্র। তার মানে টিস্যু, টিস্যু কয় রকম? উদ্ভিদের টিস্যু কয় রকম? দ্রুত উত্তর করো। উদ্ভিদের টিস্যু কয় রকম? ইয়েস, উদ্ভিদের টিস্যু কয় রকম? 2 রকম, ভাজক এবং স্থায়ী। এই যে স্থায়ীর যতগুলা প্রকার, তারা যখন একসাথে মিলিত হবে এবং তারা একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে কাজ করবে, সেইটাকে বলে টিস্যুতন্ত্র। যেমন ধরো সবগুলা স্থায়ী টিস্যু মিলিত হয়ে গাছের ত্বক তৈরি করলো। সবগুলো স্থায়ী টিস্যু মিলিত হয়ে গাছের ত্বক তৈরি করলো, গাছের আবরণ তৈরি করলো, তখন সেটাকে বলা হয় আবরণী টিস্যুতন্ত্র। সবাই যখন একসাথে পরিবহন ডিল করবে, গাছের পরিবহনটা নিয়ে যাবে, তখন সেটাকে বলা হবে পরিবহন টিস্যুতন্ত্র। সবাই যখন একসাথে ভিত্তি তৈরি করবে, তখন সেটাকে বলে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে টিস্যুতন্ত্র কয় রকম? উদ্ভিদের টিস্যুতন্ত্র কয় রকম? 3 রকম।
একটা হলো আবরণী টিস্যুতন্ত্র, একটা হলো পরিবহন টিস্যুতন্ত্র, একটা হলো ভিত্তি টিস্যুতন্ত্র। এইটুকু যদি আমরা বুঝি তাহলে ভাইয়া হিউজ। এইটা কইতন আসলো, এইটা কোথা থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, ওটা যেখান থেকে আসুক। তাহলে টিস্যুতন্ত্র কয় রকম? 3 রকম, আবরণী, পরিবহন, ভিত্তি। এবং এগুলো সবগুলোই তৈরি হবে এই এতক্ষণ যে টিস্যুগুলা পড়লা এই টিস্যুগুলা দিয়ে, এই টিস্যুগুলা দিয়েই সবাই তৈরি হবে আলটিমেটলি। তো বইয়ের মধ্যে দেখো ওইভাবেই দেওয়া আছে, বইয়ের মধ্যে ওইভাবেই দেওয়া, যে প্রথমে দেওয়া আবরণী টিস্যুতন্ত্র, এটা এই দেখো টিস্যুতন্ত্র, প্রথমে দেওয়া আবরণী টিস্যুতন্ত্র, এপিডার্মাল, আবরণীর ইংলিশ কি? এপিডার্মাল, ভাস্কুলার, গ্রাউন্ড। তাহলে এগুলোর বাংলাটা আবরণী, ভিত্তি, পরিবহন। এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। টিস্যুতন্ত্র 3টা নাম লিখেন, ব্রেনের মধ্যে যাতে ঢুকে। টিস্যুতন্ত্র 3টা নাম লিখেন। ভেরি গুড, সাবাস। একটা জিনিস দেখে নিই, তারাও চেক করে নিই। ওকে, ঠিক আছে। ওকে, শান্তি, শান্ত মতো আমরা আগাই। কোথা থেকে শুরু করব? ওকে, আজকে এপিডার্মাল টিস্যুতন্ত্রটা পড়বো আগামী 15 মিনিট টানা। চলো পুরো মনোযোগ দিয়ে এপিডার্মালটা পড়ি। তোমরা আজকে খিচুড়ি খেয়েছো কেউ কেউ? তোমরা কি কেউ খিচুড়ি খেয়েছো এই বর্ষার দিনে? সেই বৃষ্টি হলো, হ্যাঁ, সেই বৃষ্টি। ওকে ভাইয়া, ঠান্ডা মাথায় আলোচনা শুরু। একটা গাছ, গাছের উপরে যে আবরণ, এই আবরণ গাছের বাইরে থেকে যা যা দেখতে পাও, তুমি গাছকে বাইরে থেকে যা যা দেখতে পাও সবই এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। বাইরে থেকে ভাইয়া কি কি দেখা যায়? কি বললেন এটা? বাইরে থেকে তো অনেক কিছু দেখা যায়, সবই কি? হ্যাঁ, বাইরে থেকে যা দেখো সবই এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। ভাইয়া এটার মধ্যে কি কি আছে? চলেন শুরু করা যাক। দেখো, এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে আছে এপিডার্মিস। এপিডার্মিস মানে কি? এপিডার্মিস হলো কাণ্ডের আবরণ। গাছের যে কাণ্ড, সে কাণ্ডের আবরণটাকে বলে এপিডার্মিস। ভাইয়া যদিও এটা বাকল, সবচেয়ে ভালো এপিডার্মিস, এপিডার্মিস এগুলো এপিডার্মিসের পার্ট, বাট এইটা বাকল।
এই যে এইটা হলো এপিডার্মিস, এইটাই ধরো এইটাই হলো এপিডার্মিস, এই যে বাইরের দিকে। যদিও সব গাছে এরকম বাকল থাকে না, আমি দেখাচ্ছি যে এপিডার্মিস এক্স্যাক্টলি এপিডার্মিস কোনটা। বাইরের দিকের এই যে আবরণ, বাইরের দিকের এই যে আবরণ, যদিও এপিডার্মিসের মধ্যে বেশ কিছু জিনিস থাকে, গাছের বাইরে থেকে যা দেখতে পাচ্ছ, এই তো ভাইয়া দেখো, এই যে তাকায় দেখো, পার্সেল করে দেন, এই যে দেখো কি সুন্দর, পার্সেল বানানটা ভুল, পার্সেল বানানটা ভুল, এই হলো এপিডার্মিস। কাণ্ডের আবরণকে বলে এপিডার্মিস, কাণ্ডের আবরণকে বলা হয় এপিডার্মিস। দেখতে পাচ্ছি? ওকে। এছাড়া এই এপিডার্মিসের মধ্যে বেশ কিছু জিনিসপত্র থাকে যাদেরকে বলে এপিডার্মাল উপবৃদ্ধি। যেমন আমাদের ত্বক, আমাদের এই ত্বকটা এপিডার্মিস, কিন্তু দেখো তো আমাদের ত্বকের মধ্যে কি কি আছে? ত্বকের মধ্যে আছে চুল, ত্বকের মধ্যে আছে নখ, এমনকি আমাদের দাঁত, এটাও ত্বকের একটা অংশ। আমাদের নখগুলো, লোম, গায়ের লোম, তো আমাদের যেমন এরকম চুল, নখ, চুল, নখ, লোম আছে, ঠিক তেমনি গাছেরও যে জিনিসগুলো থাকে আমাদের ক্ষেত্রেও কিন্তু এদেরকে বলে ত্বকের উপবৃদ্ধি, এপিডার্মাল উপবৃদ্ধি। এপিডার্মাল উপবৃদ্ধি, দ্যাটস ইট। এবং জায়গায় জায়গায় এপিডার্মিসে ছিদ্র থাকে, সেগুলোকে বলে এপিডার্মাল রন্ধ্র। আমরা আজকে এইটা নিয়েই আলোচনা করে ফেলি, চলো। সো এটা পড়তে খুব যে একটা সময় লাগবে ব্যাপারটা কিন্তু তা না। তুমি তাকায় দেখো, এপিডার্মিস মানে কি? বাইরের ত্বক। তাহলে এপিডার্মিস, এখানে দুটো শব্দ শিখে ফেলি, এইটা হলো মাটি, এই হলো উদ্ভিদ, এই হলো মূল। ভাইয়া, কাণ্ডের যে আবরণ সেইটাকে বলে এপিডার্মিস, মূলের যে আবরণ সেইটাকে বলে এপিব্লেমা। কাণ্ডের যে আবরণ সেটাকে বলে এপিডার্মিস, মূলের আবরণ সেটাকে বলে এপিব্লেমা, গতদিনও বলেছি। তাহলে যাহাই কাণ্ডের আবরণ তাহাই মূলের আবরণ, নামটা আলাদা, গঠনটা অবশ্যই একটু আলাদা, কিন্তু দুইটাই কার অংশ? দুইটাই আলটিমেটলি এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। কাণ্ডের আবরণটার নাম এপিডার্মিস, মূলের আবরণটার নাম এপিব্লেমা। সেখান থেকেই পড়া শুরুটা হবে, এবং এইটা দিয়েই দেখো এই যে শুরু হয়ে গেল, দেখো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, এই টিস্যুতন্ত্র উদ্ভিদের ত্বক তৈরি করে, এবং কাণ্ডের আবরণটাকে বলা হয় এপিডার্মিস, এবং মূলের আবরণটাকে বলে এপিব্লেমা। বাংলা ইংলিশ সবগুলাই আসবে। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে এপিডার্মিসের উৎপত্তি, ওই যে প্রথমটা শীর্ষক ভাজক টিস্যু, ঠিক আছে। এইটার মধ্যে কি কি থাকে? এই এপিডার্মিস টিস্যুতন্ত্রের মধ্যে কি থাকে? এক নম্বর হলো এপিডার্মিস নিজেই থাকে, ত্বক। দেখো উদ্ভিদের বাইরের স্তরকে বলে এপিডার্মিস বা ত্বক। পরীক্ষায় প্রশ্ন আসবে এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে এক সারি প্যারেনকাইমা কোষ থাকে, আগেই বলেছি এটার মধ্যে এক সারি প্যারেনকাইমা কোষ, বক্সের মধ্যে দেখো। তাহলে এপিডার্মিস যখন তুমি আঁকবা ওই কোষগুলো হবে প্যারেনকাইমা কোষ। এইটা একটা এমসিকিউ, এপিডার্মিসের মধ্যে কি থাকে? এক সারি প্যারেনকাইমা কোষ। কিন্তু কিছু কিছু গাছ আছে যেখানে এই প্যারেনকাইমা কোষের সংখ্যাটা বেশি থাকে, তিন সারি বা একাধিক সারি থাকে। যেমন দেখো করবি গাছে তিন সারি প্যারেনকাইমা কোষের ত্বক দেখা যায়, আর বট, অশ্বত্থ, পাকুর এই গাছগুলাতে একাধিক সারি প্যারেনকাইমা কোষের সারি দেখা যায়। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে এই যে তিনটা লাইন, এখান থেকে এমসিকিউ আসবে তিনটা। কি এমসিকিউ? এক নম্বর এমসিকিউ, এপিডার্মিসের কোষগুলোর নাম কি? প্যারেনকাইমা। সবাই আমাকে বলো, কোন উদ্ভিদে তিন সারি প্যারেনকাইমা পাওয়া যায়? দ্রুত বলো। একজন নায়িকার নামে নাম, সরি নায়িকার নামে না, নায়িকার নাম তো কবরী, এটা হলো করবী, নায়িকার নামে না, দুঃখিত।
ঠিক আছে, করবী গাছের পাতায়, করবী গাছের পাতায়। তাহলে দেখো কাণ্ড এবং পাতা, পাতারটা নাম, পাতার বাইরে যে আবরণ সেটার নামও কি? এপিডার্মিস, করবী গাছের পাতায়। তাহলে তুমি গাছে যে অংশটা টাচ করো, তুমি গাছের যেই অংশটা টাচ করো, গাছের যে অংশ টাচ করো সেটাই হলো বাইরে থেকে, সেটার নামই হলো এপিডার্মিস। তাহলে এই আমরা শিখে ফেললাম। আচ্ছা ঠিক আছে, সুন্দর। এখন এইখানে তাকায় দেখো, তাহলে এপিডার্মিসটা কি থাকে? এপিডার্মিসটা থাকে বাইরে। এখানে ছবির দিকে তাকায় দেখতে পারো, তুমি ছবির দিকে তাকায় দেখতে পারো এই যে কোষগুলা, আমি কালার করে দিচ্ছি, এই যে কোষগুলা, এগুলা এপিডার্মিসের কোষ। তাকায় দেখো, ক্লাস চলে গেল কেন? ফেসবুকে কি তুমি দেখতে পাচ্ছ ওয়েব অ্যাপ ক্লাস চলে গেল কেন? ওয়েব অ্যাপ অফ হয়ে গেল কেন? আমি দেখছি, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, ওয়েব অ্যাপটা দেখি। ওয়েব অ্যাপে কি ঘটনা ঘটলো? ক্লাস তো ভালোই চলছিল। ওয়েব অ্যাপ লোড হওয়াই বন্ধ করে দিল। আচ্ছা, এটা সার্ভারে কানেক্টেড হচ্ছে না। ওকে, এই অংশটুকু আমরা পড়ি। আমরা আজকে এখানেই পজ দিব, যেহেতু আমিও স্লো পড়াচ্ছি। এই যে এই পর্যন্ত পড়ি, এখান থেকে কালকের নেক্সট ক্লাসে শুরু করব। কোনো প্যারা নাই, চিন্তা করে কিছু নেই, ওয়েব অ্যাপ কোনোভাবেই কানেক্ট হচ্ছে না। স্টিল নাও, লাস্ট খালি এই অংশটুকু পড়ে ফেলি। তাকায় দেখো, প্যারেনকাইমা, আজকে তো অফলাইন বেশিরভাগ জায়গায় ছুটি দিয়ে দিছে, আমিও 1 ঘন্টাই ছুটি দিব আজকে। তাকায় দেখো, এই কোষগুলার, এই কোষগুলার উপরের দিকে দেখো একটা এক্সট্রা লেয়ার, উপরের দিকে একটা এক্সট্রা লেয়ার, কারণ এটা সবার বাইরের দিকে থাকে। বিভিন্ন চাপ, বিভিন্ন তাপ, বিভিন্ন ধুলা, সকল আক্রমণ থেকে গাছের ভিতরটাকে প্রোটেক্ট করার জন্য এই কোষগুলোর বাইরের দিকে একটা এক্সট্রা আবরণ থাকে। এই আবরণটার নাম কিউটিকলের আবরণ। এই আবরণটার নাম হলো কিউটিকলের আবরণ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি একটু তাকিয়ে দেখো, তাহলে এপিডার্মাল কোষের বাইরের দিকে একটা কিউটিকলের আবরণ থাকে। পরীক্ষায় প্রশ্ন আসবে কিউটিকলের আবরণটা কি দিয়ে তৈরি হয়? কিউটিন এবং সুবেরিন দিয়ে। কিউটিকলের আবরণটা কিউটিন এবং সুবেরিন দিয়ে। স্টিল না ওয়েব অ্যাপ লোড হয়নি, যাই হোক, ঠিক আছে। তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রিজিউম করব। উই উইল রিজিউম ফ্রম হেয়ার। ইনশাল্লাহ পরশু দিন তোমাদের সাথে দেখা হবে, চিন্তা করার কোনো কারণ নাই। এই চ্যাপ্টারটা হয়ে গেলে কিন্তু আমাদের 10টা চ্যাপ্টার হয়ে গেল। শর্ট সিলেবাসে আছেই ভাইয়া 14টা চ্যাপ্টার। তো এর মধ্যে তো 10টা চ্যাপ্টার আমি অলমোস্ট পড়াই ফেললাম তোমাদেরকে। আর বাকি কি থাকে বলো তো? 10টা পড়াই ফেললাম না? যারা ফেসবুকে আছো, কয়টা চ্যাপ্টার পড়াই ফেললাম বলো তো? সাইকেল 1 এবং সাইকেল 2-এ, সাইকেল 1 এবং সাইকেল 2-এ কয়টা চ্যাপ্টার?
ফেসবুকও কি চলে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে এই জায়গা থেকেই শুরু করব, এইটা সহ 9টা হবে, দ্যাটস গ্রেট। তো 9টা সহ হিউজ পড়া, বাকি 5টা চ্যাপ্টার তোমাদের জন্য একটা বড় ঘোষণা আছে যারা তোমরা সবগুলো সাইকেল এনরোল করেছো, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমরা পরশুদিন এই চ্যাপ্টারটা পড়ে ফেলবো। আজকে শান্তি, যতটুকু পড়াইছি এইটুকু এনাফ, নেক্সট ক্লাসে বেশি পড়ে কাভার করে ফেলবো। ওকে।